মেকআপটা যে মারছে আজকে বর্ষার চেয়ে বেশি মেকআপ মুন্না খান মারছে। মুন্না খান আসলে সুন্দর, মেকআপ মারলেও সুন্দর, না মারলেও সুন্দর। এই কনফিডেন্স লেভেলটা খুব দরকার। বর্ষার সাথে আপনার যেটা ছিল সেটা আসলে ফ্রেন্ডশিপ ছিল না, এটা আসলে যেটা সোজা বাংলায় বলি আমরা পরকীয়া ছিল। আপনাদের ফ্রেন্ডশিপটা আসলে পরকীয়া ছিল, সেটা আমরা পরে বুঝতে পারছি না। পরকীয়া করছেন আসলে, পরকীয়া তার সাথেই করা যায় যার সাথে যা যায়। সব জিনিস পরকীয়া হয় না। অনেকগুলো সিনেমায় কাজ করছে, আমি নিজের সিনেমা রিলিজ দিচ্ছি, তো ওই জায়গা থেকে তো আমিও কিছু লোকজন চিনি। কত টাকা হইলে করতে পারবে বলছে, আউটডোরে গেলে 5 লাখ টাকার মতো এরকমই যান। আবার অনেকে মুন্না খানকে অ্যাভয়েড করছে, সর্বনিম্ন একবার যদি মানে আর কেউ যদি নাই পাওয়া যায় একবার, আমি জলিকে দিব। তো ওয়েলকাম টু মঞ্জামাত শো। আই এম মঞ্জামাত। আমার গেস্ট আজকে মুন্না খানের নাম বর্ষা চৌধুরীর কাহিনীতে যে আসলে আলোচিত এবং সমালোচিত। তোমাদের গত বছর ঈদ সামনে এসেছে, গত ঈদে যেরকম ছাগল কাণ্ড ছিল, এবার হচ্ছে মুন্না কাণ্ড আর বর্ষা কাণ্ড। মুন্না ভাই, ওয়েলকাম টু মাই শো। হ্যালো, আসসালামু আলাইকুম। ইংলিশ কয় মেকআপটা যে মারছে আজকে বর্ষার চেয়ে বেশি মেকআপ মুন্না খান মারছে। না না, আপনার সাথে জানাইলাম, ঠিক আছে? মুন্না খান আসলে সুন্দর, মেকআপ মারলেও সুন্দর, না মারলেও সুন্দর। এই কনফিডেন্স লেভেলটা খুব দরকার, বিশ্বাস করেন। জীবনে উন্নতি করতে এরকম কনফিডেন্স খুব দরকার। হিরো যেরকম কনফিডেন্স, হিরো আলম, মুন্না খান, আপনি বর্ষা চৌধুরী ভাই, সবার ভাই যে কনফিডেন্স লেভেলটা খুব দরকার। ওকে, আমারও কিছু কোশ্চেন আছে, আমি শিওর আপনাদের কোশ্চেন আছে। মুন্না ভাই আসলে কিছু কথা শেয়ার করতে চাচ্ছিল এবং আমার তো মনে হয় 1-1.5 মাসের কথা হচ্ছিল। হ্যাঁ, কাতারে চলে গেছিল, কথা মনে হয় এরকম আমার সাথে কথা হচ্ছিল না, বিকজ আমার পেজে আমার সাথে কানেক্ট করতে পারে নাই, আমার সাথে কানেক্ট করতে 1 মাস পরে। ওইটা যদি আসলে আমার ক্লিয়ার হয়ে গেছে। আপনার একদিন যখন আমাকে নক দিচ্ছিল, তখন আমি একদিন তো নক দেওয়ার প্রশ্ন হলো না, নক আপনি দিচ্ছেন না না, ওরাই দিছে। একটু আগে একটা কথা বলছি, দেখলাম। আচ্ছা, এই প্রথম দেখলাম একটা নায়ক বলি, ওনার সাথে কয়টা ছিল আসছে আপনার কোনো আইডিয়া নেই। আমি যদি ক্যামেরা ধরে দেখাতে পারতাম, 4টা বলে আসছে কোনো নায়িকার সাথে। কোন আপনি যদি নায়ক বলেন বলতে পারেন, কারণ নায়ক অনেক যোগ্যতা লাগে, যেটা আমি এখনো অর্জন করতে পারি না। বাট আপনি মিডিয়াতে কাজ করে, সিনেমায় কাজ করে, ইনশাল্লাহ একদিন হয়ে যাওয়ার চেষ্টা করলে। আর নায়কের মেকআপ ম্যান থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, ম্যানেজার থাকে, বডিগার্ড থাকে, পার্সোনাল ম্যানেজার থাকে। তো সেই মিলে অন্তত আমার সাথে 8 জন আসে। কিন্তু আমি তো ভয় পাইছিলাম যে মঞ্জু ভাই, সবাই জানে আমার সাথে ভাই। প্রথম কথা হচ্ছে, একটু যেটা বলতে পারছি, খুবই ভালো লাগছে জিনিসটা কি, লাইভ দেওয়ার পরে একজনকে বলতেছিলেন মনে হয় কি যে ভাবিকে কি শেয়ার দেওয়ার জন্য। হ্যাঁ, এইটাতে আমি যেতে চাই এবং আমি একটা টাইটেল দিছি, ওইটার চিন্তা করি যে বর্ষার সাথে আপনার যেটা ছিল সেটা আসলে ফ্রেন্ডশিপ ছিল না, এটা আসলে যেটা সোজা বাংলায় বলি আমরা পরকীয়া ছিল। এখন সেটা আপনি স্বীকার করেন না, বর্ষার স্বীকার আমার এখানে করে যাই, পাছা দিয়ে পাহাড় ঠেলে গেছে। আমি সব প্রশ্ন শেষ করি, সময় যাবে তাই। তো আপনাদের ফ্রেন্ডশিপটা আসলে পরকীয়া ছিল, সেটা আমরা পরে বুঝতে পারছি না। পরে আপনারা যারা দর্শক ভক্ত যারা, তারা আসলে বুঝতে পারছেন। ওইটা নিয়ে আগে তো বলবেন, কিন্তু আগে আপনি যে ভাবি কে আপনার ওয়াইফ থেকে যেটা বললেন যে শেয়ার দেখে যে ভাবি দেখতে, আর সেটা বলেন আপনার ভাবি যখন আমার একটা লাইভ দেখে বা আমি এখন কোথায় যাই, কিন্তু এটা আসলে অবশ্যই সে আমার ওয়াইফ হিসেবে তার জানার অফকোর্স অধিকার আছে। তো ওই জায়গা থেকে যদি সে দেখে যে আমি এখানে লাইভে আছি, তাহলে হয়তো একটু সে সে একটু শান্তি পাবে। না, সকালবেলা যেটা বলে গেছে বাসা ওইটাই হয়েছে। কারণ আজকে আমার শুটিং আছে, অনেক রাত 3-4টা শুটিং করতে হবে, যেহেতু 8টা বাজে আমাদের সেবার ঠিক মতনই নেই। তো এখন আর আপনি যেটা বললেন, আপনি যেটা বললেন যে পরকীয়া করছেন, আসলে পরকীয়া তার সাথেই করা যায় যার সাথে যা যায়। তো বন্ধুত্ব জায়গা থেকে যদি একটা সময়, আর বন্ধুত্ব থেকে কিন্তু ভালোবাসা তৈরি না। তো আমি বর্ষা চৌধুরীর কাছে কেন গেছিলাম, কি জন্য গেছিলাম, কোন কারণে গেছিলাম, সেটা কিন্তু একবার আমি 100 এটা ক্লিয়ার দিচ্ছি। আর যদি আপনার এখানে আবারও ক্লিয়ার করতে, আমারও যদি ক্লিয়ার করতে আপনাদের সাথে করবো, যেটা আপনি বললেন পরকীয়া, সব জিনিস পরকীয়া হয় না, সব জায়গায় পরকীয়া হয় না। বর্ষা যখন আমাকে বলছিল যে আপনি যদি আপনি 1 টাকা 1 কোটি টাকা মিডিয়াতে নষ্ট করছেন, 3 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছেন, এবং প্রায় 7-8 কোটি টাকা আপনার ইউটিউব চ্যানেল পেজে দিচ্ছে নষ্ট করছেন, আপনি আবার 2 কোটি টাকাও পান না, আমরা যেটা জানি শুনছি আপনি বলছেন। তো ওই জায়গা থেকে আপনি যদি একটা বড় ফটোশুট করেন একটা নায়িকা নিয়ে, তো তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ আপনার পিছনে বড় বড় ব্র্যান্ড, কারণ আপনার এরকম একটা সুন্দর লুক আছে, সুলতান সলেমানের মতো, বা একটা তামিল সাউথ ইন্ডিয়ান একটা ফ্লেভার, এরকম আপনার সিনেমায় আমরা পাইছি বলতেছি। তো এই জায়গা থেকে আপনি একটা ভালো ফটোশুট করেন বিগ বাজেটের, যেহেতু আমি ব্র্যান্ড প্রমোশন করি, ব্র্যান্ড প্রমোটার, তো ওই জায়গা থেকে আমি আপনাকে 200 যোগ করতে। তো আসলে একজন দেখেন, একজন শিল্পী
দিন শেষে কিন্তু কাজই পেয়ে। আর একজন শিল্পী অন্য প্রযোজকের দ্বারা তার প্রতিভাটা মেলে যাবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি শিল্পী, আপনি নিজেই প্রযোজক, কিন্তু আপনি তারপরে চাইবেন যে আমি আমার যে প্রতিভাটা আছে সেটা অন্য একজন প্রযোজক ইউজ করবো না, অন্য একজন প্রযোজক আমাকে ব্যবহার করবো। ওই জায়গা থেকে যখন বললো যে আপনি কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানান, সিনেমা না বানাই আপনি সিনেমা তো অবশ্যই বানাবেন, তো আপনি একটা বড় একটা ফটোশুট করেন যেটা বাংলাদেশে এখনো কেউ করতে পারেন। আর ওই লুকটা আপনার ভিতরে আমি দেখছি বা আমরা দেখছি, আমাদের টিমে যারা কাজ করে তারা দেখছে, আমি তাদের সাথে শেয়ারও করছি। মানে তো কত টাকা খরচ দিতে পারি বলছে, ফটোশুট করতে গেলে ভালো একটা নাইকে নিয়ে করতে গেলে কমপক্ষে 5-6 লাখ টাকা খরচ হবে। আউটডোরে যদি করেন তো একটু বেশি হবে, ঢাকার ভিতরে ইনডোরে করেন 3-4 লাখ টাকা যাবে। তখন আমি তারা অন্যান্য যারা আমার সহকর্মী আছে বা আমি যাদের চিনি আর কি যারা ফটোশুট করে, অবশ্যই মিডিয়াতে আমি 6-7 বছর কাজ করি, আমি যেহেতু তো মনে করেন মাল্টিমিডিয়ার অনার, ওই জায়গা থেকে আমি অনেকগুলো সিনেমায় কাজ করছি এবং নিজের সিনেমা রিলিজ দিচ্ছি, তো ওই জায়গা থেকে তো আমিও কিছু লোকজন চিনি। তোরা বললো হ্যাঁ এত টাকা তো যাবে না, তবে 3 লাখ টাকা হলে ভালো ফটোশুট করা যায়। তখন আমি তাদের বললাম আচ্ছা ঠিক আছে, এত টাকা কেন, তো আপনি কত টাকা হইলে করতে পারবেন? বলছে আউটডোরে গেলে 5 লাখ টাকার মতো এরকমই যান। তখন আমি তাকে কি করলাম, তাকে আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি রেডি করেন, নাইকে কাটে নেবেন। এবং সে বললো নাইকে তো বাংলাদেশের প্রথম সারির নাইকেই থাকবে, কিন্তু এত বড় একটা ফটোশুট অবশ্যই প্রথম সারির একজন নায়িকা থাকবে, সে দেখে হবে। তখন আমার সামনে অনেক নায়িকা এসে ফোনও দিচ্ছে, অনেকে বলছে করবো, অনেকে বলছে এখন পছন্দ করবো না, আবার অনেকে মুন্না খানকে অ্যাভয়েড করছে। তো পরে লাস্ট পর্যায়ে বললাম আমি আগে শুনছি কি জানি একটা আসলে নামটা আসলে নিতে চাই না, আসলে দিছে বড় 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 নায়িকা কি ফোন দিচ্ছে, তার মধ্যে বিদেশি নাম ছিল অন্যতম, যেটাকে আমি কানে শুনছি। তো ম্যাডাম বলছেন আমি একটু কাজ করবো, যাই হোক। তো পরে আমি তাকে টাকা পাঠানো শুরু করলাম, অ্যাডভান্স যেটা আর কি, ক্যামেরা লোকেশনের, আপনার হোটেলের বা যেটা রিসর্টের, এরকম করতে করতে প্রায় 1 লাখ টাকার মতো আপনার হ্যাঁ না, উনি বলছে যে নায়িকা যদি আর কেউ না থাকে সর্বনিম্ন মানে আর কেউ যদি নাই পাওয়া যায় পারে, আমি জলিকে দিব। জলি তো চিনেন, তো জলি অলসো মাই ফেভারিট। ঠিক আছে অভিনয়, সে তো নায়িকা ভালো বড় বড় স্টারদের সাথে কাজ করতে। তারপর আরো 2 জনের কথা বলছি। পরে আমি টাকা পাঠাইলাম, আর আমি এগুলো কিন্তু আসলে আমার যারা পার্সোনাল টিমে যারা আছে, মেকআপ ম্যানেজার থেকে শুরু করে শেয়ার করি জিনিসটা, কারণ তাদের জন্য আমি একটা সারপ্রাইজ রাখতে চাইছিলাম, কাজটা করে আসি পরে তাদেরকে বলি। আর ও আমাকে এইভাবেই বুঝে দিত, তুই কাউকে বলো এটা নিয়ে বেশ লাগাইবো, এটা নিয়ে একটা দামলা লাগাইবো, এটা নিয়ে যেহেতু আমি বসে এরকমই আর কি বুঝেছি। তো যাই হোক, আমি বলছি ঠিক আছে। আমি এরপরে নামার পরে বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি ম্যানেজ করে আপনি তখন নায়িকা লক্ষণে আপনার না নায়িকা আছে, নায়িকা আসবে, নায়িকা আছে, নায়িকা আসবে, এটা তোমার জন্য একটা সারপ্রাইজ। তো আমি তো মনে করছি হয়তো যদি আমি আরো অনেক আছে তারা একজন থাকবি, একবার তো আসি, ওদের নাম তো বলছি। এখন বিষয়টা হলো একজন পরিমণি দিদি বলেন, পরিমণি বুবু, হ্যাঁ কথা বলছে। তো যাই হোক, পরে আমি বললাম যে বর্ষা চৌধুরী তো মডেল, বর্ষা চৌধুরী তো নায়িকা, বর্ষা চৌধুরী তো অভিনেত্রী, সে ব্র্যান্ড প্রমোশন করে, ব্র্যান্ড প্রমোটার সিঙ্গার হিসেবেও ভালো, ব্র্যান্ড প্রমোটার হিসেবেও ভালো, এবং সে তো আমার সাথে ফটোশুট করবে, ফটোশুট করলে অবশ্যই নায়িকা নিয়ে যাবে। তখন আমি ওখান থেকে চলে গেলাম সিলেট শ্রীনগর গেলাম,